হ্যালো এভরিওয়ান, তোরা আশা করি সবাই ভালো আছিস। তো সবার পড়াশোনায় আশা করি ভালো চলছে। তা আমরা আগে অনেকদিন পরে ভিডিওটা নিয়ে আসলাম। তো আগে আমরা এই চ্যাপ্টারের যে ফার্স্ট সাব টপিক এবং তার উপর যে এমসিকিউ সেটা কমপ্লিট করিয়ে নিয়েছি। তো এইবার আমরা আজকে স্টার্ট করব সেকেন্ড যে সাব টপিক সেটা। তো আজকের যে পড়াটা কিংবা আগের দিনের যেগুলো, এগুলোকে কিন্তু ভিডিওগুলোর মধ্যে আমি ইম্পর্টেন্ট যেসব কোশ্চেন বা পিওয়াইকিউ যেগুলো রিপিট হয়েছে সেইগুলো নিয়ে ডিসকাস করছি এবং এটাতেও করব। আর এই টোটাল চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে আমি হোয়াটসঅ্যাপ যে লিঙ্ক চ্যানেল আছে আমাদের, ওখানে এই পিডিএফ যে টাইপের বা তোদের ধর কোশ্চেনটা এমনি ওয়ার্ড আকারে আমি ওখানে প্রোভাইড করে দেবো। ইম্পর্টেন্ট কোশ্চেন যেখানে থাকবে কিংবা নোটস যেখানে থাকবে ওটা আমি করে দেবো। তো আমরা তাহলে আজকে সেকেন্ড যেই সাব টপিক আমাদের সেটাকে স্টার্ট করছি। তো আমাদের সেকেন্ড সাব টপিক যেটা, সেটা হচ্ছে উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়, যেটা কি হরমোন। তো এই আজকে আমাদের তার টপিক হচ্ছে হরমোন, যেটা নাকি উদ্ভিদ হরমোন প্ল্যান্ট হরমোন, যেটাকে আমরা কি বলি ফাইটো হরমোন। তো এটা হচ্ছে আজকে আমাদের টপিক। তো আমরা তাহলে স্টার্ট করছি চ্যাপ্টারটা। ফার্স্টে কি রয়েছে, ফার্স্টে আমরা দেখে নিই যে আজকে আমাদের টার্গেট কি, আমরা আজকে কি পড়তে চলেছি। ফার্স্টে আমরা জানবো উদ্ভিদের বিভিন্ন কাজের নিয়ন্ত্রণে প্রয়োজনীয়তা এবং হরমোনের ভূমিকা, উদ্ভিদের যে সকল কাজগুলো শারীরবৃত্তীয় হোক বা উদ্ভিদের যে সকল কাজগুলো হয় সেগুলোতে হরমোন কিভাবে ভূমিকা পালন করে। উদ্ভিদ হরমোন যেগুলো রয়েছে সেইগুলোর বৈশিষ্ট্য এবং উদ্ভিদ হরমোনের ক্লাসিফিকেশন, এইগুলো হচ্ছে আজকে আমাদের টপিক। তো আমরা এবার একটা একটা করে চলে আসি। প্রথমে আমরা দেখে নেব যে ফাইটো হরমোন কি। ফাইটো হরমোন আমি বললাম প্ল্যান্ট হরমোন বা উদ্ভিদ হরমোন। কি বলছে, উদ্ভিদ দেহে প্রাকৃতিকভাবে উৎপন্ন অথবা কৃত্রিমভাবে সৃষ্ট। এই লাইনটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে প্ল্যান্ট হরমোন যেরকম ন্যাচারালও হতে পারে সেরকম সিনথেটিকও হতে পারে। তাহলে এইভাবে আমরা একটা ক্লাসিফাই করে দিলাম যে এটা দুই ধরনের হয় উৎপত্তি অনুসারে, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। তো কৃত্রিমভাবে সৃষ্ট উদ্ভিদের বৃদ্ধি ও পরিস্ফুটনে সাহায্যকারী হরমোনগুলো হচ্ছে ফাইটো হরমোন। তাহলে কি বলছে যে না, উদ্ভিদের যেগুলো নাকি বৃদ্ধি হচ্ছে কিংবা বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে কিংবা বিকাশ সবকিছুর ক্ষেত্রে যেই যেই উপাদানগুলো কৃত্রিমভাবে সৃষ্ট হতে পারে, প্রাকৃতিকভাবে সৃষ্ট হতে পারে, তো সেই সকল উপাদান হচ্ছে ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোন বা প্ল্যান্ট হরমোন। যার এক্সাম্পল আমরা বলতে পারি অক্সিন, জিবারেলিন, সাইটোকাইনিন। তো এগুলো কি, তাই না? এবার তো আমাদের প্রশ্ন হচ্ছে অক্সিন, জিবারেলিন, সাইটোকাইনিন এই জিনিসগুলো কি, এবার সেইগুলো নিয়ে আমরা চলে আসবো। তো আমরা এটার এক্সাম্পল দিলাম, আমরা ফার্স্টেই বুঝে গেলাম যে এই ফাইটো হরমোনই হচ্ছে ওই তিনটে এক্সাম্পল দিলাম, তো তাহলে ওই তিনটে অবশ্যই কি ফাইটো হরমোন। তো এখানে দেখ দুটো এক্সাম্পল দেওয়া আছে, অক্সিন, সাইটোকাইনিন। এবং আমি যেই এখানে দেখ বললাম কৃত্রিম আর প্রাকৃতিক ভাবে উৎপন্ন, আমি যে তিনটে এক্সাম্পল দিলাম তিনটেই হচ্ছে প্রাকৃতিক ভাবে উৎপন্ন ফাইটো হরমোন। তো নেক্সট আমরা চলে আসি এবার এই প্রথম ফাইটো হরমোন যেটা আমাদের করতে হবে সেইটাতে। তো ফার্স্ট যে আমাদের ফাইটো হরমোন করতে হবে সেটা হচ্ছে অক্সিন। তো এইবার আমরা তাইলে অক্সিন নিয়ে পড়ছি। তো অক্সিন কি কি কাজে লাগে সেটা আমরা ফার্স্টে ডিসকাস করে দিই। অক্সিন কি করে আমি যদি তোদের আগে অল্পের মধ্যে বলি, আমি আগের যে চলনের ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম যে ফটোট্রপিক চলনে গাছের যেদিকে অক্সিন বেশি থাকে সেই দিকটা বেঁকে যায়, এই ধরনের বলেছিলাম ফটোট্রপিক চলনের ক্ষেত্রে, মনে আছে? তো সেইখান থেকে কিন্তু এই আমরা জানতে পারলাম যে ওই ট্রপিক চলনের ক্ষেত্রে যেই ভূমিকাটা যেই হরমোনটা ভূমিকা পালন করে সেটা কি অক্সিন হরমোন হলো। তারপর ধর এই অক্সিন হরমোন কি করে, গাছকে সাইডে না বাড়তে দিয়ে গাছকে লম্বায় বাড়তে সাহায্য করে। এটা কি করছে যে কাক্ষিক মুকুল যেটা বা পার্শ্বীয় মুকুল যেটা সেইগুলোর বৃদ্ধিকে ব্যাহত করছে এবং কি করছে যে শীর্ষীয় মুকুল যেটা সেটার বৃদ্ধিকে ত্বরান্বিত করছে। এই কিংবা ধর কোষ বিভাজন, কোষের বৃদ্ধি, এই ক্ষেত্রেও কিন্তু অক্সিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার তাহলে আমরা দেখে নিই এখানে কি কি দিয়েছে। ফার্স্টে যেটা আমি বললাম যে অগ্রস্থ প্রকারটা কি, শীর্ষ মুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করছে এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করছে। কোষ বিভাজন এবং কোষের আকার বৃদ্ধি ঘটায়, কম ঘনত্বে মূলের বৃদ্ধি ঘটায়। মূলে যেহেতু অক্সিজেনের কম ঘনত্ব থাকে তা সত্ত্বেও কম ঘনত্বে
অক্সিনটা যে অক্সিনের কম ঘনত্ব তবুও মানে মূলের বৃদ্ধি হয়। আমরা এটা জেনে নেব যে মূলের তুলনায় কাণ্ডে কিন্তু অক্সিনের পরিমাণ বেশি। তো নেক্সট আমরা চলে আসি ফলের বৃদ্ধি ঘটায় এবং লাস্টে বলেছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। কিভাবে করে সেটা আমি চলনের ভিডিওটায় ডিটেলসে বলেছি। এরপর চলে আসি আমরা সেকেন্ড জিহ্বা রেলিং। এখানে কিন্তু এইটুকখানি করে পড়ছি মানে এটা ভাবার কোনো বিষয় না যে আমরা একটুখানি করে পড়লেই আমাদের কমপ্লিট হয়ে যাবে, তা না, আমাদের ডিটেলসে পড়তে হবে। তো এগুলো এখানে ফার্স্টে তিনটে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া রয়েছে। তো জিহ্বা রেলিং কি? মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। মানে মুকুল এবং বীজ যখন ডরমেন্ট অবস্থায় বা সুপ্ত অবস্থায় থাকে সেখান থেকে পরিণত হওয়ার সময় সুপ্তাবস্থা ভঙ্গ করতে হয় এবং সেই ক্ষেত্রে জিহ্বা রেলিং কাজ করে। কিংবা ধর গাছের যে পর্ব মধ্য মানে দুটো নোডের মাঝখানে যেটা ইন্টারনোড সেটার বৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে জিহ্বা রেলিং কাজ করে এবং এটাও কিন্তু অক্সিনের মতো ফলের বৃদ্ধি ঘটায়। এরপর চলে আসছি আমরা সাইটোকাইনিনে। সাইটোকাইনিন কি করে? অক্সিন যেরকম তার ঠিক বিপরীতধর্মী কাজ করে একটা দিক থেকে। কোন দিক থেকে? আমরা জানলাম যে অক্সিন কি করছে? শীর্ষ মুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করছে এবং কাক্ষিক বা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিকে ব্যাহত করছে, কিন্তু সাইটোকাইনিন এর ঠিক উল্টো মানে অ্যান্টাগনিস্টিক প্রভাব দেখায়। তার মানে কি? সাইটোকাইনিন কি করছে? পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করছে, অগ্র মুকুলের বৃদ্ধিকে ব্যাহত করছে। তাই কি হচ্ছে? সাইটোকাইনিনে পাশের দিকটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু লম্বা বৃদ্ধি পাচ্ছে না, মানে সেটা সাইটোকাইনিন ব্যাহত করে দিচ্ছে। তাহলে এখানে আমরা অক্সিন আর সাইটোকাইনিনের একটা মানে পুরো উল্টো প্রভাব দেখতে পেলাম। এছাড়া কি হচ্ছে যে সাইটোকাইনিন বার্ধক্য বিলম্বিতকরণে সাহায্য করে। মানে কি? অ্যান্টি এজিং ক্রিম মাখি আমরা, তাই তো অনেকেই আমরা অ্যান্টি এজিং ক্রিম মাখি, মানে যারা নাকি কি হচ্ছে বয়স হয়ে যাওয়ার পরেও স্কিনটাকে একদম অল্প বয়সের মতো দেখতে যেন লাগে, তো সেই কারণে তারা অ্যান্টি এজিং ক্রিম মাখছে এবং স্কিনটা কি হচ্ছে টান টান থাকছে। তো এবার গাছের জন্য তো ইচ্ছে করে যে না আমরা একটুখানি চাইল্ডহুড টাইপের যে টাইমটা ছিল মানে আমাদের চাইল্ডহুড যেটা ছিল সেরকম সময় যেরকম আমাদের দেখতে লাগতো সেরকমটা আসুক, বেশি তাড়াতাড়ি যেন আমরা বয়সে না পড়ে যাই, সেটা তো গাছদেরও ইচ্ছা করা উচিত। এবার গাছদের তো ইমোশন ওইভাবে নেই, তো গাছদের কি হচ্ছে যে এই সাইটোকাইনিন প্রয়োগ করলে কোনো একটা গাছ যদি দুদিনে মানে গাছের পাতা যদি দুদিনে বার্ধক্য চলে আসতো, সাইটোকাইনিন প্রয়োগ করার পর হয়তো সেটা 7 দিন পরে মানে সেই পাতায় বার্ধক্য আসছে। তো কি করা হচ্ছে? তাহলে বার্ধক্য বিলম্বিতকরণের ক্ষেত্রে সাইটোকাইনিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে বলেছে পত্রমোচন বিলম্বিত করে, যখন নাকি গাছের পাতা শুকিয়ে যাবে তখনই তো পড়বে, তাই তো? তাইলে কি যখন বার্ধক্য বিলম্বিতকরণ হচ্ছে তাহলে পত্রমোচনও বিলম্বিত হচ্ছে। এই হচ্ছে টোটাল তিনটে মানে জাস্ট অল্প অল্প করে কিছু কথা। এরপর আমরা চলে আসি নেক্সট স্লাইডে কি বলছে। নেক্সট বলেছে 1937 সালে ওয়েন আর থিম্যান এরা দুইজন ফাইটোহরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন। এরা দুইজন ফাইটোহরমোন বা প্ল্যান্ট হরমোন সেটাকে প্রথম ইউজ করছেন এবং এই বর্তমানে এই ফাইটোহরমোন যেই শব্দটা তার পরিবর্তে আমরা কি বলি? পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস, এইটা আমরা বর্তমানে ইউজ করছি যে পিজিআর। এই পিজিআর শব্দটা আমরা বর্তমানে ইউজ করে থাকি ফাইটোহরমোনের পরিবর্তে। এবার আমরা চলে আসবো যে উদ্ভিদ হরমোন, সামগ্রিক উদ্ভিদ হরমোন যেগুলো সেগুলোর কি কি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য সেইখানে। প্রথমে কি বলছে যে ফাইটোহরমোন সৃষ্টির জন্য কোনো উদ্ভিদ দেহে কোনো গ্রন্থি বা গ্ল্যান্ড নেই। আমাদের শরীরে ধর থাইরয়েড গ্রন্থি, সেখান থেকে একটা হরমোন, কিংবা ধর পিটিউটারি গ্রন্থি, সেখান থেকে হরমোন, বিভিন্ন গ্ল্যান্ড আছে তাই না, যেখান থেকে হরমোন এক্সপ্রেশন হয় বা হরমোন সৃষ্টি হয়, কিন্তু গাছের দেহে এমন কোনো গ্ল্যান্ড নেই যেখান থেকে কি হচ্ছে ফাইটোহরমোন উৎপত্তি হচ্ছে। আর সেকেন্ড কি বলে, যে কোনো সজীব কোষ থেকে ফাইটোহরমোন সংশ্লেষিত হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে আলাদা করে বলার মতো কিছু নেই। এরপর বলছে উদ্ভিদ হরমোন বা ফাইটোহরমোন হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যা উদ্ভিদ দেহে খুব কম পরিমাণে উপস্থিত থাকে, মানে প্রাণী দেহের তুলনায় উদ্ভিদ দেহে হরমোনের পরিমাণ কম থাকে। এইবার চলে আসি এই জায়গাটায় যেটা নাকি ইন্টারেস্টিং কিন্তু লাগবে না। তো কি বলছে? এরা বিভিন্ন প্রকার হতে পারে। ফার্স্টে বলেছে কি অক্সিন,
সেকেন্ডে বলেছে জিববারেলিন, থার্ডে বলেছে সাইটোকাইনিন। তিনটের নাম আমি বলেছি। এবার এটা তোরা জিজ্ঞেস করবি ইন্ডল কি, টাইপিন কি, অ্যাডেনিন কি, এগুলো এখন তোদের বুঝতে হবে না, এখন বোঝার মতো মানে দরকারই নেই, প্রয়োজনই নেই এখন এগুলো, তাহলে ফালতু মাথায় প্রেশার। আমরা এখন কি জানবো যে অক্সিন জাস্ট ইন্ডল গ্রুপ যুক্ত, জিববারেলিন টার্পিন গ্রুপ যুক্ত মানে টার্পিন প্রকৃতির, আর সাইটোকাইনিন হচ্ছে অ্যাডেনিন প্রকৃতির। এই তিনটে আমরা শুধু জেনে রাখবো, এর ডিটেলস জানার এখন কোনো প্রয়োজন নেই। এরপরে কি বলছে, ফাইটোহরমোন উদ্ভিদের প্রায় সকল অংশে উৎপন্ন হয়, যদিও বর্ধনশীল অঞ্চল যেগুলো কি মূল, কাণ্ড, অগ্রভাগ, পাতা, ফুল, বীজপত্র, শস্য প্রভৃতি ফাইটোহরমোন প্রধান মানে উৎপত্তি স্থান। এই শস্যটা কি বলতো, এই শস্য মানে কি? শস্য মানে হচ্ছে এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম। তো যাই হোক, তো আমরা এগুলো দেখলাম যে কোন কোন স্থানে মানে বর্ধনশীল অঞ্চল যেগুলো সেইখানে ফাইটোহরমোন যে উৎপন্ন হয় তার প্রধান উৎপত্তি স্থান যেটা, সেইগুলো হচ্ছে গাছের বর্ধনশীল অঞ্চল যেগুলো সেইগুলো। তো এর আমরা নেক্সট স্লাইডে চলে আসি। তো বলছে কি ফাইটোহরমোন এককভাবে বা অন্য কোনো হরমোনের সাথে যৌথভাবে কাজ করতে পারে। এদের ভূমিকা কমপ্লিমেন্টারি বা অ্যান্টাগনিস্টিক। আমি একটু আগে বললাম যে অক্সিন আর সাইটোকাইনিন এই দুটোর ভূমিকা অ্যান্টাগনিস্টিক, মানে কি বললাম, বিপরীতমুখী বা পরস্পর বিরোধী। আবার হতে পারে কমপ্লিমেন্টারি, মানে পরস্পর একই কাজ করে। ধর কথার কথা, আমরা যদি সেই স্লাইডে চলে যাই যে অক্সিন আর জিববারেলিনের মধ্যে দুটোতেই আমরা দেখেছিলাম ফলের বৃদ্ধি ঘটে, দেখেছিলাম তো, তার মানে দুটো পরস্পর কমপ্লিমেন্টারি কাজ করছে। কিন্তু অক্সিন দেখলাম পার্শ্বমূলের বৃদ্ধি ব্যাহত করছে আর সাইটোকাইনিন ত্বরান্বিত করছে, তাইলে এরা পরস্পর অ্যান্টাগনিস্টিক বা বিপরীতমুখী বা পরস্পর বিরোধী প্রভাব দেখায়। আমরা বুঝে গেলাম এইটার মানে। তো আমরা চলে আসি নেক্সট কি বলছি। আচ্ছা, ফাইটোহরমোন উদ্ভিদের বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে রাসায়নিক সমন্বয় বা কেমিক্যাল কোঅর্ডিনেশন ঘটায়। যে বিভিন্ন অঙ্গ বলতে মূল, পাতা, সমস্ত স্থানের মধ্যে একটা সমন্বয় বজায় রাখে, যেটা নাকি মানব দেহের দিয়ে যদি আমরা বলি, আমাদের মাথা ঠিক করছে বলে আমাদের সমস্ত শরীরটা কিন্তু মানে মাথা ঠিক করছে না, মানে মাথারও নির্দিষ্ট কিছুতে আমরা যেটা পরেই পড়বো, এই চ্যাপ্টারটার পরে আমরা আস্তে আস্তে ওইদিকে যাব। তো আমরা সেখানে কি দেখতে পাবো যে না, আমাদের পুরো একটা কেমিক্যাল কোঅর্ডিনেশন সবকিছুর সাথে সবকিছুর হচ্ছে বলেই আমাদের টোটাল সিস্টেমটা ভালোভাবে চলছে। তো প্ল্যান্ট দেহ সেই একই ব্যাপার। নেক্সট আমরা চলে আসি ডুয়াল কন্ট্রোল, যেটা নাকি সেই অ্যান্টাগনিস্টিক প্রভাব। এখানে সেটারই ডিটেলস বলেছে, যেটা আমি মুখে বলে দিলাম, তাই এটা আমি আর বলছি না। নেক্সট কি বলেছে, ফাইটোহরমোন বিভিন্ন প্রকার বাহ্যিক প্রভাবকের সমন্বয় উদ্ভিদে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। তার মধ্যে কি কি বলেছে যে না, ফুল ফোটা, বীজের অঙ্কুরোদ্গম, সুপ্ততা, এগুলো সব ডিটেলসে আমি এক একটা যে হরমোন সেগুলোর জন্য আলাদা আলাদা করে বলছি। তো ফার্স্টে চলে আসলো উদ্ভিদ হরমোনের প্রকারভেদ। টাইপস অফ প্ল্যান্ট হরমোন কি? এই হচ্ছে উদ্ভিদ হরমোন। এটা হচ্ছে দুই রকম ভাবে ভাগ করলাম, যেটাকে বলছে গ্রোথ প্রমোটার্স আর যেটাকে বলছে গ্রোথ ইনহিবিটার্স। গ্রোথ প্রমোটার্স মানে কি, উদ্ভিদের যে বৃদ্ধি হচ্ছে তাতে সহায়তা করছে। গ্রোথ ইনহিবিটার্স মানে কি, উদ্ভিদের যে বৃদ্ধি হচ্ছে তাতে সহায়তা করছে না, মানে তার বিপরীতমুখী কাজ করছে। তো কি করলো, এখানেও দেখ তাই বলছে, উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে, যেমন অক্সিন, জিববারেলিন, সাইটোকাইনিন। আবার গ্রোথ ইনহিবিটরস মানে যেগুলো নাকি উদ্ভিদের বৃদ্ধিকে প্রতিহত করে, যেমন ABA, অ্যাবসাইসিক অ্যাসিড। এটা কিন্তু এই আমরা যে মানে আগে উদাহরণ দিয়েছি তার মধ্যে এই অ্যাবসাইসিক অ্যাসিডের উদাহরণটা কিন্তু আমরা পাইনি। তো নেক্সট আমরা চলে আসি কি আছে, প্রকৃতিতে উপস্থিত এবং প্রাপ্যতার ভিত্তিতে ফাইটোহরমোনকে প্রধান 3 ভাগে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে প্রাকৃতিক, তারপর কৃত্রিম এবং তারপরে প্রকল্পিত বা পস্টুলেটেড ফাইটোহরমোনস। কি বলছে যে না, প্রাকৃতিক কি প্রকৃতিতে উৎপন্ন হচ্ছে জেনারেলি যেগুলো, সেগুলো যেমন অক্সিন, জিববারেলিন, সাইটোকাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন। কৃত্রিম বা সিনথেটিকের মধ্যে আছে কি 240 আছে, IPA আছে, IBA আছে, 240 ফুল ফর্মটা এখানে লেখা আছে, মানে এইগুলো সব হচ্ছে কৃত্রিম বা সিনথেটিক। আর প্রকল্পিত বা পস্টুলেটেড বা হাইপোথেটিক্যাল কি বলেছে যে ফ্লোরিজেন, ভার্নালিন। এই সাধারণত এই
থেকে আসে না, মানে এইটা সিলেবাসে অতটা গুরুত্বপূর্ণ না, জাস্ট জেনে রাখ। এই ফ্লোরিজেন যে হরমোনটা, এটা একটা পস্টুলেটেড হরমোন, যেটা কি করছে ফুলের মানে ফুল ফোটাতে কিন্তু সাহায্য করে। তো আমরা তাহলে এটাও টোটালি বুঝলাম। এরপর আমাদের কি বলেছে, অক্সিন। মানে এবার আমরা কোথায় চলে আসলাম, একদম অক্সিন যেটা মেইন ছিল সেই অক্সিনের জায়গাতে এবার আমরা চলে আসলাম। এবার আমরা অক্সিনের গুরুত্ব, অক্সিনের বৈশিষ্ট্য, অক্সিন সম্পর্কে আরো কিছু তথ্য, কোনগুলো নাকি কৃত্রিম অক্সিন, কোনগুলো প্রাকৃতিক অক্সিন, এইসব কিছু নিয়ে এবার আমরা জানবো। মানে এবার আমাদের মানে পড়া হচ্ছে অক্সিনের ডিটেইলস। কি ফার্স্টে আমরা ওয়েন্টের নাম কিন্তু আগেও শুনেছিলাম, যখন নাকি ওই ফাইটো হরমোনকে প্রথম উল্লেখ করেন সেখানে কিন্তু আমরা এই ওয়েন্টের নাম দেখেছিলাম। তো তিনি কি করেছেন, অক্সিনস এবং উদ্ভিদ বৃদ্ধিতে তাদের ভূমিকা, ডাচ বিজ্ঞানী ফ্রিটজ ডাব্লিউ ওয়েন্ট 1928 সালে অ্যাভেনার কোলিওটাইপ টিপ দিয়ে পরীক্ষার মাধ্যমে প্রথম দেখিয়েছিলেন। অ্যাভেনা কি বলতো, অ্যাভেনা একটা গাছ, সেই অ্যাভেনা গাছের যে কোলিওটাইপ টিপ আছে, দেখ শীর্ষভাগ যেটা টিপ আছে সেটাকে একটা আগার প্লেটের উপর নিল। কি করলো, এই আগার ব্লকের উপর দেখছে যে অক্সিজেনের যে পরিবহন, সেটা মানে পরিবহন হচ্ছে, অক্সিজেন হরমোনটারই কেবল পরিবহন হচ্ছে। কি করে বুঝলো, এই কালারটা এই কালারে ট্রান্সফর্ম হলো। এবং কি করছে, তারপরে ওই যেই ব্লকটাতে অক্সিজেনটা পরিবহন হয়েছে, তাহলে ওটা এখন অক্সিজেন পূর্ণ রয়েছে, ওই প্লেটটাকে নিয়ে গাছের মাথায় বসিয়ে দিল। এবং তারপরে কি হলো, অক্সিজেনটা তাহলে গাছে ইনসার্ট হয়ে গেল। এবং এবার লাস্ট বার কি হলো, এই অক্সিজেন যেদিকে থাকে বললাম সেদিকটা বৃদ্ধি বেশি হয়, অর্থাৎ সেদিকটা বেঁকে যায়। তো দেখ লাস্ট অব্দি তাহলে বেঁকে গেল। এই হচ্ছে ওনার পরীক্ষাটা ছিল। তো এই পরীক্ষার মাধ্যমে তিনি প্রথম এই অক্সিজেনের উপস্থিতি দেখিয়েছিলেন। এইবার আমরা দেখি যে অক্সিজেন এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কোথা থেকে এসছে। এই ওয়ার্ডটা এসছে গ্রিক ওয়ার্ড অক্সানো থেকে, যার মানে হচ্ছে আই গ্রো বা ইনক্রিজ, এগুলো পড়ার দরকার নেই। এইটা দেখ, অক্সিন হচ্ছে ফার্স্ট আবিষ্কৃত ফাইটো হরমোন, এটা কিন্তু অবশ্যই দেখিস, মানে এটা ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, যে আমরা কি জানলাম তাহলে, প্রথম আবিষ্কৃত ফাইটো হরমোন কি, অক্সিন। তো নেক্সট আমরা চলে আসি আরো একটা প্রকারভেদ, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে প্রাকৃতিক প্রাকৃতিক ওইটা ছিল হচ্ছে ফাইটো হরমোন, আর এইটা হচ্ছে অক্সিনের ভাগ, মানে প্রাকৃতিক অক্সিন এবং কৃত্রিম অক্সিন। আমরা তো আগেই দেখলাম যে অক্সিন হচ্ছে এমনি মানে প্রাকৃতিক হরমোন, তো অ্যাকচুয়াল অক্সিন যেটা সেটা তো মানে ন্যাচারাল। এবার আমরা দেখব ন্যাচারাল অক্সিন এবং ন্যাচারাল কি বলে সিনথেটিক অক্সিন। তো প্রাকৃতিক অক্সিনের মধ্যে কি আছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA। কৃত্রিম অক্সিনের মধ্যে কি রয়েছে, IBA, IPA, NAA, 240। এবার IAA মানে কি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে IAA। IBA কি, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। IPA দেখ একটা আছে IPA, এই যে IPA, এটা কি, ওইটা ইন্ডোল অ্যাসিডিক, এটা ইন্ডোল বিউটারিক, এটা ইন্ডোল প্রোপিওনিক। আর কি আছে 240, যেটা হচ্ছে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। আর NA আছে যেটা হচ্ছে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। এরপর আমরা চলে আসি উদ্ভিদ। এটা আমি একদম শুরুতে বলে দিয়েছিলাম যে উদ্ভিদের তুলনায় মূলের তুলনায় কাণ্ডে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি থাকে, এটা একদম স্টার্টিং এ আমি বলেছিলাম। এবার আমরা আসি যে অক্সিজেনের উৎস কি। অক্সিজেনের উৎস কি, কাণ্ডের অগ্রভাগ, বর্ধিষ্ণু পাতা, বৃদ্ধিপ্রাপ্ত বীজ আর ভ্রূণ, এইগুলো হচ্ছে টোটাল অক্সিজেনের উৎস। এবার রাসায়নিক গঠন, এটা হচ্ছে রাসায়নিক গঠন। এই হচ্ছে IAA যে সেটা রাসায়নিক গঠন, সেটার সংকেত কি C10H9NO2। মনে রাখবি এখানে কি কি আছে, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এই চারটে হচ্ছে IAA এর মধ্যে রয়েছে, মানে এই চারটে মৌলের প্রেজেন্স আছে। এরপর আমরা দেখছি যে IAA হলো এই যেটা আমি এক্ষুনি বললাম যে কোন কোন মৌল দ্বারা গঠিত হয়েছে সেইটা, এবং কি বলেছে ইন্ডল বর্গযুক্ত, সেটা আমরা অনেক আগে দেখলাম যে ইন্ডল, টার্পিন, অ্যাডেনিন, অক্সিন ইন্ডল বর্গযুক্ত, জিব্বারেলিন টার্পিন বংশযুক্ত, এবং কি ওটা সাইটোকাইনিন হচ্ছে অ্যাডেনিন বর্গযুক্ত, এইগুলো আমরা দেখলাম। তো
তো এখানে কি বলছে আইএ হলো আইএএ মানে ইন্দোর অ্যাসিটিক অ্যাসিড সংশ্লেষিত হয় ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে। আমাদের যে 20-21টা আবিষ্কৃত অ্যামাইনো অ্যাসিড আছে তার মধ্যে ট্রিপ্টোফ্যান হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড যেখান থেকে আইএএ সংশ্লেষিত হয়। এরপর চলে আসি পরিবহন। এখানে অক্সিজেনের পরিবহন যেটা সেটা হচ্ছে বেসিপেটাল। তো কি বলছে অক্সিজেনের পরিবহন, এটাও প্রথম দেখতে হবে আমাদের পোলার বা মেরুবর্তী, পোলার না নন পোলার। আমরা পরবর্তীতে দেখবো আর একটা হরমোন যখন নিয়ে আমরা আলোচনা করবো তখন দেখবো সেটা হচ্ছে নন পোলার। যাই হোক, অক্সিজেনের পরিবহন পোলার, আর সক্রিয় পরিবহন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন পদ্ধতিতে অক্সিজেনের পরিবহন ঘটে উদ্ভিদের কাণ্ডের শীর্ষভাগ থেকে নিচের দিকে, মানে কাণ্ডের থেকে নিচের দিকে। তাই আমি আগেই বললাম এটা হচ্ছে বেসিপেটাল পরিবহন হয়। নেক্সট আমরা চলে আসি অক্সিন যে শারীরবৃত্তীয় ভূমিকাগুলো পালন করে গাছের ক্ষেত্রে সেগুলো কি কি। বলছে অগ্রস্থ প্রকটতা বা এপিক্যাল ডমিনেন্স। আমি এটা অনেক আগেই বলে দিয়েছি, কি গাছের উচ্চতা বৃদ্ধি করে না, পাশে ঝোপঝাড় তৈরি করে না, সেটাকে প্রতিহত করে। এই হচ্ছে অক্সিন মানে এপিক্যাল ডমিনেন্স দেখায়। এখানে কি বলেছে যে অগ্রস্থ প্রকটতা বা এপিক্যাল ডমিনেন্স দেখায়, এবং এখানটা নিজেরা পড়ে নিস একই আছে, এটা আলাদা করে বারবার বলার দরকার নেই। এখানেও সেইটাই দেখিয়েছে, এটা দেখতে হবে না, মানে দরকার নেই। এইটা ভালো জিনিস, কিন্তু খুব মানে পরীক্ষায় আসার খুব যে সম্ভাবনা তা না। এই তত্ত্বটা আমরা পড়বো অ্যাসিড গ্রোথ হাইপোথিসিস। এখানে কি হয়, অক্সিন কি করছে না কোষ পর্দায় উপস্থিত যে প্রোটন পাম্প আছে মানে H+ ATPase যেটা, সেটাকে সক্রিয় করছে, এবং হাইড্রোজেন আয়ন যেটা সেটাকে কোষপর্দা ও কোষ প্রাচীরের যে মধ্যবর্তী স্থান যেটা সেখানে প্রেরণ করছে। তো এর ফলে কি হচ্ছে, কোষ প্রাচীরের পিএইচ কমে যায় এবং এক্সপ্যাসিন নামক একটা উৎসেচক সক্রিয় হয় যেটা কোষ প্রাচীরকে নমনীয় করে তোলে। এর ফলে কি হচ্ছে, নতুন কোষ প্রাচীর উপাদান সঞ্চিত হয় এবং কোষের আকার বৃদ্ধি পায়। সেই টোটালটা থেকে দেখে আমরা এই মতামতেই আসলাম যে কোষের আকার বৃদ্ধি পাচ্ছে, তাইলে এইটা আমরা দেখে নিলাম যে অক্সিজেনেরই একটা ভূমিকা। তো এই টোটাল তত্ত্বটাকে বলা হয় অ্যাসিড গ্রোথ হাইপোথিসিস। এটা হচ্ছে দেখ যেটা বলেছে, এই হচ্ছে সেল। তো এই সেলটাকে ম্যাগনিফাই করা হলো। এবার দেখ এই যে এখান থেকে আমরা বললাম H+ এটি আমরা বললাম যে মানে হাইড্রোজেন আয়নকে মানে ট্রান্সপোর্ট করছে, তাই তো দেখ এইখানে অক্সিজেন যাচ্ছে, তার মাধ্যমে কি হচ্ছে, এই মাঝখানের অঞ্চলটা দিয়ে H+ চলে আসছে, এবং এটা হচ্ছে তোর কোষ প্রাচীর এবং এটা হচ্ছে কোষ পর্দা। এইদিকে কোষ পর্দা, এইদিকে কোষ প্রাচীর, তার মধ্যবর্তী স্থান নিয়ে H+ আসছে। এবং কি হলো, তার ফলে এখানে আসার পরে এই কোষ প্রাচীরটাকে আমরা কি বললাম যে নরম করে দিচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, এক্সপ্যাসিন নামক একটা উৎসেচকের সৃষ্টি হচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, কোষ প্রাচীর নমনীয় হয়ে যাওয়ার ফলে ওখানে আরো পদার্থ সঞ্চিত হচ্ছে এবং কোষের আকারটা বৃদ্ধি পাচ্ছে। তো ফার্স্টে এই ছিল এবং লাস্টে এই হলো, দুটোর মধ্যে ডিফারেন্স দেখেই বুঝতে পারছিস যে এটা অনেকটা বৃদ্ধি হচ্ছে। তা তাইলে এই টোটাল ব্যাপারটা কি, অ্যাসিড গ্রোথ হাইপোথিসিস। নেক্সট আমরা চলে আসলাম কোষ বিভাজন। এটাও আগেরটা থেকে বুঝে নেই, উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলগুলোতে এই কোষ বিভাজন দেখা যায়। তো নেক্সট আমরা চলে আসি ট্রপিক চলন নিয়ন্ত্রণ। এখানে দেখ, এখানে আমি একটু লিখেই দিয়েছি কারণ আমি ওই যে ভিডিওটা সেখানে ডিটেলসে বলে দিয়েছি যে কিভাবে ট্রপিক চলন অক্সিজেনের ক্ষেত্রে নিয়ন্ত্রিত হয়। কৃষি ক্ষেত্রে অক্সিজেনের ভূমিকা। আমরা একটা দেখলাম যে কৃত্রিম হরমোনগুলোর এক্সাম্পল ছিল 2,4-D। এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনেছি যে কৃষিক্ষেত্রে 2,4-D ইউজ করা হয়, মানে আমি সেগুলো কোনো ডিটেলসে আসিনি, বা কীটনাশক ইউজ করা হচ্ছে, আগাছানাশক ইউজ করা হচ্ছে, এইসব আমরা দেখেছি। তো এবার আমরা তাহলে দেখবো কৃষিক্ষেত্রে অক্সিজেন কি ভূমিকা পালন করছে। প্রথমে বলছে শাখা কলম মূলের সৃষ্টি। শাখা কলম হচ্ছে কৃষিক্ষেত্রের এক ধরনের কলম যেটা নাকি মানে উদ্ভিদের বংশবিস্তারের একটা প্রক্রিয়া বলতে পারিস। তো এখানে NAAI-BA এগুলো প্রয়োগ করা হলে কি হচ্ছে, সহজে কাটা প্রান্ত থেকে মূল উৎপন্ন হচ্ছে, এবং মূল উৎপন্ন হলে কৃষক তারা সেগুলোকে রোপণ করে পরবর্তী গাছ উৎপন্ন করতে পারছে। এইখানে দেখ এই শাখা কলম দিয়ে দেখিয়েছে, এটা IBA মাইনাস, মানে কি যখন IBA দেওয়া হয়নি তখন এই অবস্থা, এবং IBA দেওয়ার পরে 2 গ্রাম পার লিটার পরিমাণে IBA দেওয়ার পরে এখন দেখ কত মূল গজিয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, সহজেই সেইখানে রোপণ করা সম্ভব হচ্ছে। এরপর চলে আসে অপরিণত ফুল ফল পাতার পতন রোধ।
কৃত্রিম অক্সিজেন NaIDA প্রয়োগ করলে কি হচ্ছে, বিভিন্ন যে অপরিণত ফলগুলো সেগুলো আর ঝরে পড়ছে না, সেগুলো পরিণত হওয়ার পরেই আস্তে আস্তে পড়ে যায়। তো এগুলো কৃষিক্ষেত্রে কিন্তু এক ধরনের ভূমিকা, মানে ভালো ভূমিকা পালন করছে। এইবার আমরা চলে আসি সেই 240 আগাছা দমনে কিভাবে সাহায্য করে। এইটা দেখ, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন। সেটা হচ্ছে, এটি প্রয়োগ করলে একবীজপত্রী গাছের, এটা ভালো করে মাথায় রাখতে হবে, একবীজপত্রী গাছের কোনো ক্ষতি হয় না। ধর একটা একবীজপত্রী গাছ চাষ হয়েছে এবং তার পাশে প্রচুর পরিমাণে দ্বিবীজপত্রী গাছের জন্ম হয়েছে। তো আমার এখন 240 দিলাম, দ্বিবীজপত্রী গাছগুলো মরে গেল, একবীজপত্রী গাছ যেটা আমার ফসল সেটা বেঁচে গেল, নো প্রবলেম। এবার দেখা গেল যে আমি একবীজপত্রী গাছে পুঁতেছি বা দ্বিবীজপত্রী গাছে পুঁতেছি, দ্বিবীজপত্রী গাছের পাশে দ্বিবীজপত্রী আগাছা জন্মেছে, তাহলে পরে কি হলো, আমার আসল ফসলটা নষ্ট হয়ে যাবে। তাইলে আমার কি করতে হবে, একবীজপত্রী গাছের পাশে দ্বিবীজপত্রী কোনো আগাছা জন্মালে সেগুলোকে নাশ করার জন্য এই 240 কিন্তু ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে। এটা হচ্ছে তাহলে 240 অ্যামাইন সল্ট। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আর সিলেক্টিভ উইড কিলার, মানে যেগুলো নাকি অনলি দ্বিবীজপত্রী গাছকে কিল করছে। এরপরে চলে আসি আমরা পার্থেনোকার্পিক ফল উৎপাদন। পার্থেনোকার্পিও আমি আগে কিসে যেন বেশ বলেছিলাম, হ্যাঁ টেনেই তো বলেছিলাম, পার্থেনোকার্পিও আগে আমার বলা আছে যে ব্যাপারটা কি। তো পার্থেনোকার্পি কি, বীজহীন ফল উৎপাদন, তাই তো। বীজহীন ফল উৎপাদন কি হচ্ছে, NaIDA প্রয়োগ করে এইগুলোতে বীজ ছাড়া ফল উৎপন্ন হচ্ছে। এই দেখ, তরমুজে কি এরকম বীজ ছাড়া দেখেছিস? আশা করি এখনো কেউ দেখিসনি। তো যত এগুলো বাজারে চলেও এসছে, কলাও দেখ, কলা কিন্তু আমরা এখন দেখি বীজ ছাড়া, অনেক কলাই আমরা দেখি। কিংবা টমেটো এখন আমরা বীজ ছাড়া দেখি না, টমেটো এখন আমরা প্রায় এরকমই দেখি, কিন্তু পরবর্তীতে দেখা যাবে একটাই বীজ নেই, এবং আনারসেও দেখা যাবে কোনো বীজ নেই। এরপরে পরিণতি। পরিণতি বলতে অক্সিজেনটা কিভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে বা অন্য কিছুতে পরিণত হচ্ছে। বলছে IAA অক্সিডেজ বা IAAO যেটা, সেটা উৎসেচকের দ্বারা অক্সিজেনের উপস্থিতিতে, মানে IAA অক্সিডেজ উৎসেচকের দ্বারা কি হচ্ছে, অক্সিজেনের উপস্থিতিতে এই অক্সিন হরমোন যেটা সেটা ধ্বংসপ্রাপ্ত। এইবার আমরা চলে আসি হচ্ছে জিব্বারেলিনসে। ঠিক আছে, এবার আমাদের এটা নেক্সট হরমোন। এবার আমরা যারা দেখি জিব্বারেলিনের, ফার্স্ট আমরা দেখবো উৎস। আগে আমরা দেখি কে সৃষ্টি করেছেন। জিব্বারেলিনকে বিজ্ঞানী কুরোসাওয়া, ইনি একজন জাপানি বিজ্ঞানী। তিনি কি করলেন, 1926 সালে জিব্বারেল্লা ফুজিকুরোই এই নামে একটা ছত্রাক থেকে এই জিব্বারেলিন যে হরমোনটাকে সেটাকে পৃথক করছে। কি করলো, মানে আরো বললো যে এই ছত্রাকটি ধান গাছের বেকানি ডিজিজ আর ফুলিশ সিডলিং ডিজিজ নামক একটা রোগ করছে। এই হচ্ছে জিব্বারেল্লা ফুজিকুরোই, এবং এইটা হচ্ছে বেকানি ডিজিজ বা ফুলিশ সিডলিং ডিজিজ, এই হচ্ছে তার পিকচার। এই হচ্ছে জিব্বারেলিনের প্রথম আবিষ্কার। এরপর আমরা দেখছি যে জিব্বারেলিন কিরকম। জিব্বারেলিন মৃদু অ্যাসিডধর্মী জীববেন কার্বন কাঠামো যুক্ত, যেগুলো এখন আমাদের জানতে হবে না, শুধু একটুখানি জান তাইলেই হবে। এবং এইটা কিন্তু মাথায় রাখ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা এসএকিউ এর জন্য, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা এমসিকিউ যাই বলিস না কেন তার জন্য। নাইট্রোজেন বিহীন, যদি বলে যে কোন প্রাকৃতিক হরমোনটা নাইট্রোজেন বিহীন, অপশনে দিল অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, বা আর একটা অপশন দিয়ে দিল, আমাদের কিন্তু উত্তর হবে এই নাইট্রোজেন বিহীন হরমোন হচ্ছে অনলি জিব্বারেলিন। কারণ অক্সিন আমরা দেখলাম যে N আছে, এবং আমরা পরে সাইটোকাইনিনেও দেখবো N আছে, কিন্তু এটা কিন্তু নাইট্রোজেন বিহীন হরমোন। কি বলছে, এটা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শুধু তৈরি। এইবার বলছে এখন অব্দি 126 রকমের জিব্বারেলিন আবিষ্কার হয়েছে। যেরকম আমরা দেখলাম প্রথম আবিষ্কৃত অক্সিন কি IAA, এটারও প্রথম আবিষ্কৃত জিব্বারেলিন হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড বা GA3। উৎস কি, বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণ, পাতার বর্ধিষ্ণু অংশ, বীজ বা বীজপত্র, অঙ্কুরিত পরিণত বীজ, এগুলো সবকিছু থেকে জিব্বারেলিন পাওয়া যায়। তো এটা হচ্ছে জিব্বারেলিক অ্যাসিডের সংকেত C19H22O6, যেখানে কিন্তু নাইট্রোজেনের কোনো উপস্থিতি নেই। এবার আমরা চলে আসি পরিবহন। আগের তো আমরা দেখেছিলাম যে পোলার বা মেরুবর্তী পরিবহন, এটা আমরা দেখলাম নন পোলার বা অমেরুবর্তী পরিবহন বা মেরুবর্তী নয়। আগে আমি বললাম এর পরের জায়গায় সেটাই দেখবো যে নন পোলার।
তো কি হচ্ছে, এখানে জলে দ্রবণীয় এবং জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে উভয় দিকেই পরিবাহিত হতে পারে, তাইলে এটা রেসিপেটাল না। ওটা যেমন শুধু নিচের দিকেই পরিবহন হচ্ছিল, এটা উভয় দিকেই পরিবাহিত হতে পারে। এবার আমরা চলে আসি শারীরবৃত্তীয় ভূমিকা। কি বললো যে না, বীজের সুপ্তাবস্থায় ভাঙন ঘটায় বা বীজের অঙ্কুরোদ্গম করে। এবার কি করে আমি এই ছবিটা থেকে তাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখ, এই যে একটা বীজ, এটা হচ্ছে একটা সুপ্ত অবস্থায় বীজ হয়। কি করছে যে না, এইখানে সবকিছু পরিবেশটা ঠিকঠাক আছে, মানে অনুকূল পরিবেশ রয়েছে, জল ঠিকঠাক পরিমাণে উপস্থিত আছে, কিন্তু বীজটাকে সুপ্ত মানে সুপ্ত ভ্রূণ। এখান থেকে জিব্বারেলিন নির্গত হচ্ছে এবং বিভিন্ন আর্দ্র বিশ্লেষক যে উৎসেচক গুলো রয়েছে সেগুলোকে সক্রিয় করছে। যেমন এখানে ধর আলফা অ্যামাইলেজ যে উৎসেচকটা, সেটাকে সক্রিয় করলো। তো কি করছে, এন্ডোস্পার্মকে মানে এই যে উৎসেচকটা, সেটাতে বীজের যে এন্ডোস্পার্ম বা শস্য আছে সেটাকে সরল করা, যেমন গ্লুকোজ, ওটাকে ট্রান্সফর্ম করলো এবং সেটা কি হচ্ছে, ভ্রূণ দ্বারা শোষণ হচ্ছে এবং ভ্রূণ দ্বারা শোষণ হওয়ার ফলে কি, ওটা ভ্রূণের বৃদ্ধি করছে এবং সেটা সুপ্তাবস্থায় ভাঙন ঘটছে। এই হচ্ছে টোটাল মানে পদ্ধতিটা। এখানেও তাই বলেছে যে শীতকালে কিভাবে সুপ্তাবস্থায় ভাঙন ঘটে, একই রকম। এখানে আমরা চলে আসি পর্ববদ্ধ দৈর্ঘ্য বৃদ্ধি বা ইন্টারনোডের দৈর্ঘ্য বৃদ্ধি। মানে কি, দুটো পর্বের মধ্যবর্তী স্থান তার দৈর্ঘ্যটাকে বৃদ্ধি ঘটাচ্ছে। বাঁধাকপি ইত্যাদি উদ্ভিদের নিম্ন মাত্রায় জিব্বারেলিন প্রয়োগ করলে উদ্ভিদের পর্বমধ্যের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়। কি হবে যে এইটা যদি এইটুকখানি, মানে দেখতেই পাচ্ছিস এইটুকখানি দৈর্ঘ্য ছিল, সেটা অনেকটা লম্বা হয়ে গেল। এবার এটা যদি বাঁধাকপি গাছে এখানে এটা যদি বাঁধাকপি গাছে প্রয়োগ করা হয়, তাহলে পরে ব্যাপারটা কেমন হয় দেখতে পাচ্ছিস তো। বাঁধাকপিতে আমরা দেখেছি এরকম হয়, সেটা যদি এইরকম লেভেলে হয় সেটা কেমন হবে। এই হচ্ছে টোটাল ব্যাপারটা। কি হচ্ছে, জিব্বারেলিন দ্বারা প্রভাবিত উদ্ভিদের পর্বমধ্যের বৃদ্ধিকে বোল্টিং বলে। এটা হচ্ছে সেই বোল্টিং এর পিকচার, মানে ওই পর্বমধ্যের যে বৃদ্ধি ঘটানো সেই প্রসেসটার নাম হচ্ছে বোল্টিং। আবার জিনগত যে খর্বতা, সেটা দূর করার জন্য জিব্বারেলিন প্রয়োগ করা হয়। দেখ, গাছটা খর্ব ছিল জিব্বারেলিন প্রয়োগ করার আগে, এবং জিব্বারেলিন প্রয়োগ করার পরে কি হলো, গাছটা বৃদ্ধি হলো। তারপরে প্রার্থনাকারী ফল গঠন, অক্সিজেন যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, জিব্বারেলিনও করে। এখানেও তাই হয়েছে, জিব্বারেলিন প্রয়োগ করার পরে যেমন প্রার্থনাকারী ফল উৎপন্ন হয়ে যায়, তেমন প্রচুর পরিমাণে থোকায় প্রচুর পরিমাণে বৃদ্ধি বেড়ে গেছে। আঙুরের বৃদ্ধি দেখ, এনার হাতের ছবিটা যদি বুঝতে পারিস তো দেখ, প্রচুর পরিমাণে এক একটা থোকায় ফল হয়েছে। আর এটা কিভাবে ধ্বংস হয় না, জিব্বারেলিন গ্লাইকোসাইড রূপে ইহা নষ্ট হয়। এগুলো তোদের জানতে হবে না, লাগবে না। সি, আমরা চলে আসছি সাইটোকাইনিন, যেটা হচ্ছে আমাদের শেষ হরমোন। তো এটা কি, এটা হচ্ছে এক প্রকার অ্যামাইনো পিউরিন বা ফিনাইল ইউরিয়া থেকে উৎপন্ন। যা বুঝতে হবে না এগুলো কি, এগুলো সবই হচ্ছে বড় ক্লাসের জিনিস। জাস্ট বলা, মানে কোনো সময় শুনে দিলে মানে অচেনা না লাগে, সেই রকম জায়গায় থাকবে। এগুলো কি অত জানার দরকার নেই। যদি কারোর ইচ্ছা হয় বলিস, আমি আলাদা করে সেই বুঝিয়ে দেবো, মানে শর্টের মাধ্যমে বুঝিয়ে দেবো। তো এটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির ফাইটোহরমোন। তো কি বলছে, ইহা উদ্ভিদের কোষ বিভাজনে এককভাবে অথবা অক্সিজেনের সাথে সমন্বয় সাধন করে। তার মানে এখানে এরা কি কমপ্লিমেন্টারি প্রভাব দেখায়। এই কারণে একে কোষ বিভাজন হরমোন বা সেল ডিভিশন হরমোন বলা হয়। তাহলে কোশ্চেন আসতেই পারে, নিম্নলিখিত কোনটি সেল ডিভিশন হরমোন, তাতে অপশন দিলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে সাইটোকাইনিন। কে আবিষ্কার করছে, কোথা থেকে আবিষ্কার করছে, আবার সেই জায়গায় চলে আসি। 1955 সালে মিলার এবং স্পুক তামাক গাছের ক্যারাস টিস্যু থেকে প্রথম সাইটোকাইনিন আবিষ্কার করে। কত ধরনের, প্রায় 18 ধরনের সাইটোকাইনিন আবিষ্কার করে। এখানে আমরা আরো দুজন বিজ্ঞানীর নাম জানবো, রিচমন্ড ল্যান্ড, যেটা কিনা আমি আগেও বলেছি সেই প্রভাবটার সাথে তাদের নাম যুক্ত। এবার আমরা ওখানেও যাব। তো এরপরে আমরা দেখছি যে সাইটোকাইনিন গুলোর মধ্যে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কি, আইপিএ। ওগুলোতে আমরা ফার্স্টে দেখলাম আইএএ, তারপরে আমরা দেখলাম হচ্ছে তোর, ভালো কথা, তোরা বলতে পারিস অক্সিজেনের যে কৃত্রিম ভাগ, সেইখানে তো আমরা দেখেছিলাম যে এই আইপিএ দেওয়া, কিন্তু তখন আমরা ফুল ফর্ম কি দেখেছিলাম, ইন্ডল প্রোপিওনিক অ্যাসিড। বাট এখানে ফুল ফর্ম হলো আইসোপেন্টাইল অ্যাডেনাইন। দুটো আলাদা বোঝাই গেল। তো এইটা যদি প্রশ্ন আসে, যে আসবে না তাও বলছি, যদি প্রশ্ন আসে যে আইপিএ টা কি, তো সেই ক্ষেত্রে
তোরা মানে ওইটা কিন্তু আলাদা করে বলা যাবে না, আইপিএস ফুল ফর্ম যদি না দেওয়া থাকে যে ওটা অক্সিন না সাইটোকাইনিন যাই হোক, অপর একটি প্রাকৃতিক সাইটোকাইনিন হলো কাইটিনিন, এটা মনে রাখবি। উৎস কি? নারকেলের তরল শস্য। এই আর একটা ইম্পর্টেন্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, নারকেলের যে তরল শস্য বা এন্ডোস্পার্ম যেটা, এখানে কোন হরমোন বেশি পরিমাণে পাওয়া যায়, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও আপেলের ফলের নির্যাস হলো সাইটোকাইনিনের প্রধান উৎস। এরপর পরিবহন। পরিবহন আমরা অক্সিন দেখেছিলাম পোলার বেসিপেটাল, জিব্বারেলিন দেখলাম নন পোলার এবং সমস্ত দিকে পরিবহন হয়। এইটার পরিবহন কি দেখছি যে শীর্ষভাগ থেকে নিচের দিকে মানে বেসিপেটাল, এবং এই পরিবহন কিন্তু পোলার বা মেরুবর্তী। তাইলে অক্সিন এবং সাইটোকাইনিনের পরিবহনের কিন্তু প্রকৃতি এক, বা জিব্বারেলিন কিন্তু টোটালি ডিফারেন্ট। এখানে আমরা এটা হচ্ছে সাইটোকাইনিন যে এই সাইটোকাইনিনের একটা গ্রাফিক্যাল মানে কেমিক্যাল যেই পিকচার, কেমিক্যাল যেই একটা রিপ্রেজেন্টেশন, সেটা হচ্ছে এটা, যেটা এখন তোরা দেখে বুঝবি না এবং এটা খুব স্বাভাবিক। যাই হোক, এটার সংকেতটা দেখ C10H9N5O, মানে আমরা এখানেও দেখলাম নাইট্রোজেন রয়েছে, তাইলে জিব্বারেলিন কিন্তু আমরা অনেক দিক থেকে আলাদা দেখলাম। প্রথমে নাইট্রোজেনের উপস্থিতি দিয়ে যদি আমরা ভাগ করি তাতেও জিব্বারেলিন আলাদা, তার পরিবহনের পদ্ধতি দিয়ে যদি আলাদা মানে ভাগ করি তাইলেও আলাদা, পরিবহনের দিক দিয়ে যদি আলাদা পার্থক্য করি তাহলেও জিব্বারেলিন আলাদা। তো এইটা যেন মাথায় থাকে, মানে এটা কিন্তু শর্তে ঘুরিয়ে ফিরিয়ে দিতেই পারে। এরপরে চলে আসি প্রকারভেদ। এখানে দুই রকম দেখতে পাচ্ছি, প্রাকৃতিক সাইটোকাইনিন আর কৃত্রিম সাইটোকাইনিন। প্রাকৃতিকের মধ্যে আছে কাইটিনিন আর সিনথেটিকের মধ্যে আছে ডাইফিনাইল ইউরিয়া। এবার চলে আসি সাইটোকাইনিনের শারীরবৃত্তীয় ভূমিকা কি, কোষ বিভাজন। এই কোষ বিভাজন আমরা আগেও দেখেছি কিভাবে কোষ বিভাজন হয়, অক্সিনের উপস্থিতিতে সাইটোকাইনিন বিভাজনের সাহায্যে মানে কোষ বিভাজনের সাহায্যে সাইটোকাইনেসিস ঘটাতে সাহায্য করে, এর ফলে কোষ বিভাজন হয়। আমরা দেখেছিলাম যে সাইটোকাইনেসিস হচ্ছে কি জিনিস, আমরা তো আগেই জানতাম যে সাইটোপ্লাজমের যে বিভাজন সেটা বা ক্যারিওকাইনেসিস, এটা কিন্তু আমরা আগে জানতাম। পার্থক্য বিলম্বিতকরণ, আমি বললাম পার্থক্য বিলম্বিতকরণ একদম শুরুতে বলেছিলাম, আর রিচমন্ড এন্ড ল্যাঙ্গের নাম আসবে সেটাও আমি বলেছিলাম। এইখানটা দেখ, এই রিচমন্ড এন্ড ল্যাঙ্গ কি করলো, এই পার্থক্য বিলম্বিতকরণটাকে প্রদর্শন করলো এবং তাদের প্রভাবের নাম হলো রিচমন্ড এন্ড ল্যাঙ্গ প্রভাব। এটা আলাদা করে বললাম না, কারণ আগেই বলেছি। এরপরে চলে আসে পার্শ্বীয় অঙ্কুলের বৃদ্ধি। এটাও বলা আছে যে অক্সিন কি করছে, অগ্রমুকুলের বৃদ্ধি ঘটাচ্ছে, আর এটা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটাচ্ছে। পরিণতি কি, মানে এটা কিভাবে বিনষ্ট হয়, সাইটোকাইনিন অক্সিডেজ উৎসেচকের দ্বারা সাইটোকাইনিন বিনষ্ট হচ্ছে। এবং আমরা এই বলে তিনটে যে হরমোন তার ডিটেইলস সব জানলাম, ডিটেইলসে পড়লাম। তো আমাদের আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। এরপরে তোরা যদি এখন বলিস কেমিক্যাল বন্ডিং গুলো কিভাবে হচ্ছে, কোনটা ইন্ডল বর্গযুক্ত কোনটা ডাইপিন বর্গযুক্ত, এক নম্বর কথা কোনো লাগবে না কাজে এই মুহূর্তে, পরবর্তীতে অবশ্যই লাগবে, কিন্তু এই মুহূর্তে লাগবে না। আর তোরা যদি তাও বলিস আমি বুঝিয়ে দেবো। আর বাকি যেগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট, মানে চলনের চ্যাপ্টার থেকেও এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো সবাই এটা খুব ভালো করে তৈরি করে রাখিস। এবার এইটার এমসিকিউ আমি পরের ভিডিওটাই করছি। মানে এটার থেকে টোটাল কি কি এমসিকিউ আসতে পারে সেরকম 25টা বা 30টা আরো কোশ্চেন নিয়ে আমি এরপরের ভিডিওটাতে কমপ্লিট করব। তো আজকে এই অবধি থাকলে, কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে আমার কমেন্টে লিখে দিস। তো এই অবধি সবাই দেখিস, ভালো লাগলে লাইক করে দিস, চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করিসনি করে দে, আর ভালো থাকিস। তো এই অবধি, বাই।